फिर से बोलो जय माता दी। फिर से बोलो जय माता दी। বৈষ্ণব দেবী যাওয়ার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পথ যেন আর শেষই হতে চাইছে না। এই ঘোড়া রেট হচ্ছে নিচে পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে, আলো ঝলমল করছে। এই ত্রিকুট পাহাড়, এই হচ্ছে সেই গুপ্ত গুহা যেখানে এখন বৈষ্ণব দেবী মন্দির হয়েছে। এখানে খেতে এসে বেশ মজাই হচ্ছে। তো শুরু করলাম আমাদের যাত্রা। জয় মাতা দি। অমৃতসর স্টেশন থেকে রাত 11টা 20 মিনিটে 19415 সাবরমতী কাটরা এক্সপ্রেস ধরে পরের দিন সকালে আমরা পৌঁছালাম কাটরা স্টেশন। গুড মর্নিং ফ্রম কাটরা। কাল রাতের ট্রেন কিন্তু আবার লেট করেছিল, 1 ঘন্টা লেট করেছিল অমৃতসর স্টেশনে। তো ভাবছিলাম এখানে পৌঁছতেও হয়তো অনেক দেরি হবে, কিন্তু না, মা বৈষ্ণব দেবীর কৃপায় সঠিক টাইমে একদম 6টা 20-তে আমরা এসে পৌঁছেছি কাটরা স্টেশনে। দূরে ওপাশেই দেখা যাচ্ছে মা বৈষ্ণব দেবীর মন্দির, আমরা ওখানে যাব। কিন্তু তার আগে এখন আমরা যাব হোটেলে। ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মা বৈষ্ণব দেবীর পাহাড়, আমরা ওখানেই উঠবো আজকে রাত্রিবেলায়। অমৃতসরে তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখানে এখন মেঘ করে গেছে এবং বেশ মনোরম আবহাওয়া, টেম্পারেচার 22 ডিগ্রি মতো। এই হচ্ছে এখানে একটা রিফ্রেশমেন্ট ভোজনালয়, এই হচ্ছে কাটরা স্টেশন, আর এই পাশে এই হচ্ছে মাতা বৈষ্ণব দেবী। কাটরা স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের পাশে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আমরা পৌঁছলাম আমাদের হোটেল তারা প্যালেস। আমরা পৌঁছে গেছি কাটরাতে। বৈষ্ণব দেবী আমরা যাব আজকে এবং কালকে হোটেলে থাকবো, হোটেল তারা প্যালেস, পোস্ট অফিস গলি, জম্মু রোড। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেড রুম, বসার জায়গা করা আছে, একটা কাবার্ড আছে, বেড সাইড একটা মিরর আছে। থাকার জন্য কাটরাতে আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী অনেক হোটেল পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য বেশ কিছু হোটেলের নাম এবং সম্ভাব্য ভাড়া আমি দিয়ে দিলাম। বৈষ্ণব দেবী যাওয়ার জন্য কাটরাতে পৌঁছে 2টো কাজ আপনাকে প্রথমেই করে নিতে হবে। প্রথম কাজটা হচ্ছে যে এখানকার যে পার্চি, বৈষ্ণব দেবী যাওয়ার জন্য পার্চি বা প্রবেশপত্র যেটাকে বলে, সেটাকে জোগাড় করে নিতে হবে। সেটা অনলাইনেও জোগাড় করা যায়, অফলাইনে যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকেও পাওয়া যায়। আর আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার একটা মোবাইল কানেকশন, যেটা এখানে কাজ করবে। কারণ কি ওখানকার কলকাতার যে প্রিপেড সেটা কিন্তু এখানে কাজ করে না, কলকাতার পোস্টপেড এখানে কাজ করবে। আর নয়তো এখানে এসে আপনাকে একটা প্রিপেড বা পোস্টপেড কানেকশন নিয়ে নিতে হবে। তো আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা পোস্টপেড কানেকশন নেবো, 400 টাকা করে এয়ারটেলের সিম ওরা নিচ্ছে। আমি অবশ্য কলকাতা থেকেই পোস্টপেড করে এনেছি। কাজ করছে, কে কাজ করছে? একদম 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 সব স্টোরিগুলো দেখো দেখো কি করছো দেখো। জয় মাতা দি। বেরিয়ে পড়লাম বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। এই হচ্ছে বৈষ্ণব দেবীর পাহাড়, এই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড। এই হচ্ছে বৈষ্ণব দেবী যাত্রার যে এনকোয়ারি এবং রিজার্ভেশন, নিহারিকা কমপ্লেক্স, আমরা এসে গেছি সেখানে। বৈষ্ণব দেবী যাওয়ার জন্য পারছি পুরো বৈষ্ণব দেবী রুট, যেটা যাত্রাপথের বিভিন্ন জায়গায় থাকার জন্য রুম এবং হেলিকপ্টার সার্ভিস বুকিং সমস্ত কিছু হয় এই নিহারিকা ভবন থেকে। বৈষ্ণব দেবী যাওয়ার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পার্চি। এই পার্চি কাটার জন্য কোনো রকম আইডেন্টি কার্ড কিছুই লাগে না। যদি অফলাইনে কাটেন তাহলে কাউন্টারে এসে লাইন দিয়ে দাঁড়াতে হয়, আপনার একটা ছবি তোলা হয় এবং আপনি পার্চি পেয়ে যান। যদি অনলাইনে কাটেন তাহলে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয় এবং অনলাইনেই পার্চি আপনার পেয়ে যাবেন। সেটার জাস্ট একটা প্রিন্ট আউট নিতে হয়। এখন অবশ্য প্রিন্ট আউটও লাগে না, মোবাইলে সফট কপি দেখালে কাজ হয়। আর হেলিকপ্টার সার্ভিস সেটার যা রেট সেটাও অনলাইনে বুক করা যায়, 2 দিন আগে থেকে অনলাইনে বুক করতে হয়। এই বৈষ্ণব দেবী যাত্রাপথের বিভিন্ন জায়গায় থাকার বিভিন্ন রকম ব্যবস্থা, ডরমেটারি থেকে শুরু করে ডাবল বেড, 4 বেড রুম, তার রেট। তো আমরা একদম উপরে বৈষ্ণব দেবীর যে ভবন তার পাশেই মনোকামনা বিল্ডিংয়ে রুম চেয়েছিলাম, রুম পাইনি, ডরমেটারি পেয়েছি। 120 টাকা করে পার হেড, আমাদের দুজনের জন্য 240 টাকা দিয়েছে। এই উপরের পাহাড়ে হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির, আর এই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড।
अच्छा, इधर से हम लोगों को ट्रैक के लिए कहाँ पे जाना पड़ता है? ट्रैक के लिए इधर से आपको जा तो बाणगंगा जाना पड़ता है अगर घोड़ा और पालकी से जाओगे। अगर न्यू ट्रैक से जाओगे पैदल के लिए तो वो ताराकोट वो सामने दिख रहा है ना ट्रैक, हाँ हाँ, ब्लू शर्ट वाला, अच्छा। तो उधर से जाना पड़ेगा। आपका शुभ नाम? मेरा नाम जीवन कुमार। जो आपका मोबाइल नंबर? मेरा 7006148766। থ্যাংক ইউ। जय माता दी। তো এখান থেকে এখন আমরা অটো করে যাব দর্শন দেউরি পেরিয়ে বালগঙ্গা পর্যন্ত, বানগঙ্গা বা বালগঙ্গা, সেই পর্যন্ত আমরা যাব। অটো ভাড়া কিন্তু নির্দিষ্ট, কাটরা বাস স্ট্যান্ড থেকে বালগঙ্গা অটো ভাড়া 210 টাকা। তো শুরু করলাম আমাদের যাত্রা। জয় মাতা দি। আমরা পৌঁছে গেছি বালগঙ্গা, কেউ কেউ বলেন বানগঙ্গা। হনুমান যখন মা বৈষ্ণোদেবীকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, এই জায়গায় এসে হনুমানের জল তেষ্টা পায়। তো উনি মাকে বলেন যে মা আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছি, আমি আর এগোতে পারছি না। তো তখন মা বান মানে তীর মেরে এখানে জলের স্রোত তৈরি করেন, সেটাই পরিচিত হয় বানগঙ্গা নামে। অনেকে অবশ্যই এটাকে বালগঙ্গাও বলে থাকেন। আর এই হচ্ছে বানগঙ্গা গেট, এটাকে দর্শন দেউরিও বলা হয়। এই হচ্ছে দর্শন দেউরি বা বালগঙ্গা গেট, সেখানে যাত্রা পড়ছি চেক করা হয় এবং লাগেজ সেটা স্ক্যান হবে। বালগঙ্গা বা দর্শন দেউরি চেক পয়েন্টে আমাদের চেকিং হয়ে গেল, লাগেজ স্ক্যান হলো, পার্চি চেক হলো। এরপর থেকে আমাদের পথ চলা শুরু হবে, হাঁটা শুরু হবে। এখান থেকে আপনারা যদি চান তাহলে পালকি বা ঘোড়া দুই রকম ব্যবস্থায় আছে, সেটা নিতে পারেন। কত ভাড়া সেটা আপনাদের দেখাবো। তো এখন আমরা হাঁটা শুরু করব। এই ঘোড়া রেট হচ্ছে 1250 টাকা প্রতিজন, একদম মন্দির মানে ভবন পর্যন্ত। ये जो पैराम्बुलेटर बच्चों के लिए, तो ये रेट क्या है? 540 भवन तक और ये अर्धकुमारी तक 340। 4:35 আমরা যাত্রা শুরু করলাম। এই হচ্ছে অর্ধকুমারী তক নতুন রাস্তা। রাস্তার দুধারে এরকম সুন্দর সুন্দর স্টুডিও আছে। এই হচ্ছে গুলশান স্টুডিও, এখানে বিভিন্ন রকম সেট আছে। এই সেটের সাথে ছবি নিতে পারে। 50 টাকা 100 টাকা করে রেট। পানি, পিট্টু আর পালকি, তার বিভিন্ন পয়েন্টের জন্য রেট। এই যে ঘোড়া বা মিউল যেটাকে বলা হয়, সেটা যদি নেন বা পিট্টু যাই নেন না কেন, আপনি নেওয়ার পরে এখানে কিন্তু তার পার্চি কাটতে হবে, মানে আবার ওই টোকেন কাটতে হবে। সেই টোকেনের জন্য 50 টাকা সার্ভিস চার্জ এনারা জিএসটি হিসাবে বলছেন, সেটা কিন্তু এক্সট্রা। মানে এখানে যে রেটটা আমি দেখালাম তার সাথে এই 50 টাকাটা কিন্তু অ্যাডিশনাল যোগ হবে। আমরা এদিকে এগিয়ে যাব। তো এই যে দেখালাম এগুলো হচ্ছে পালকি, 4 জন বেয়ারা এই পালকিকে বয়ে নিয়ে চলে। ব্যাপারটা আমার ঠিক পছন্দের নয়, এর থেকে ঘোড়া ভালো। এবং উপরে গিয়ে আছে ব্যাটারি চালিত গাড়ি, দেখাবো আপনাদের। রাস্তার ধারে বিভিন্ন দোকান, তার মধ্যে এই লাঠি বিক্রি হয়। ये स्टिक कितने का है? इसका वापिस करने में 10 रुपये वापिस हो जाएंगे। আচ্ছা, এই যে স্টিক আছে 20 টাকা করে দাম, ফেরত দিলে আবার 10 টাকা। পুরো যাত্রাপথটাই কিন্তু উপরে শেড করে দেওয়া আছে, তার ফলে রোদ বা বৃষ্টি এসবের থেকে কোনো সমস্যা নেই। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। এই পাশটা হচ্ছে শুধুমাত্র যারা হেঁটে যাবেন তাদের জন্য, আর এই পাশটা হচ্ছে ঘোড়ায় যারা যাবেন তাদের জন্য। তোমার নাম কি? आपका शुभ नाम क्या है? कासाराम। अच्छा, कासाराम बजा रहे हैं ढोल। ढोल राम होने से अच्छा होता। माता वैष्णो देवी के दरबार। माता वैष्णो देवी की जरबत। जय माता दी। পুরো বৈষ্ণোদেবী যে রাস্তা, সেই রাস্তার দুপাশে কিন্তু এরকম খাবারের দোকান, বিভিন্ন রকমের স্টুডিও, তার সাথে ম্যাসেজ পার্লার এবং টয়লেট
সমস্ত কিছু সুবিধা আছে। এখনো পর্যন্ত যতটুকু এসেছি চড়াই কিন্তু সেরকম কিছু নয়, যদি উপরে একটু খাড়াই আছে। তাও যদি চলতে চলতে মনে হয় একটু বিশ্রাম নেওয়া দরকার, পথের দুধারে এরকম বেঞ্চ করা আছে, বেঞ্চে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। দরকার হলে কিছু খাবার যদি খেতে ইচ্ছা হয় খাবার খেতে পারেন, বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। এই যে রাস্তা, ঘোড়ার পটে ইত্যাদি পড়ে, সব সময় কিন্তু রাস্তা এখানকার যারা সার্ভিস দিচ্ছেন তারা কিন্তু এই রাস্তা পরিষ্কার করে দেয়। অনেকেই পুজো দেওয়ার আগে স্নান করে নেন এবং এখানে এরকম স্নানের ঘাট করে দেওয়া আছে সুন্দর। এই হচ্ছে বানগঙ্গা, এখানে সবাই স্নান করে নেন। হনুমান যখন বৈষ্ণোদেবীকে পথ দেখিয়ে নিয়ে চলছেন তখন তার জল তেষ্টা পেয়ে যায়। তো তিনি দেবীকে বলেন যে দেবী আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আমি কিন্তু আর এগোতে পারবো না। দেবী তখন কি করেন? দেবী তখন তার মন্ত্রপুত বাণ নিক্ষেপ করেন এবং এখান থেকে এই জলধারার সৃষ্টি হয়। বানের দ্বারা সৃষ্ট বলে এই যে জলধারা, এর নাম বানগঙ্গা। অনেকে একে বালগঙ্গাও বলে থাকেন। এখান থেকে অর্ধকুমারী আরও 5 কিলোমিটার। কিন্তু এই পথে ইচ্ছাপূরণ মন্দির, এই মন্দিরটা কিন্তু বৈষ্ণোদেবীর যে পুরাণ কথা তার সাথে জড়িত নয়, পরে তৈরি করা হয়েছে। এখানে বলা হয় যা মনস্কামনা করা হয় সেটা পূর্ণ হয়। তো চলুন এবার আমরা এগিয়ে চলি অর্ধকুমারীর পথে। जय माता दी, फिर से बोलो जय माता दी, फिर से बोलो जय माता दी। আমার সঙ্গে দেখা হলো আজকে। আমি যখন নামছিলাম সঞ্জিত আর কলকাতার পুলক দুজনের সঙ্গে আমরা নেমে যাচ্ছিলাম, আসলে আমি নোটিস করিনি, ওনারাই নোটিস করেছেন। খুব ভালো লাগলো যে দেখা হয়ে একসঙ্গে। ভীষণ ভীষণ ভালো লাগলো। মানে আমি ক্রস করে চলে গেছি কিন্তু আমার পেছন থেকে দেখে মনে হলো না একে তো কোথাও দেখেছি আর মাথায় ফেট্টি বাঁধা চিনতে পারছি না। ডাকলাম শিবাজি শিবাজি করে দুবার ডাকলাম, শিবাজি শুনতেও পাইনি বোধ হয়। না আমি শুনতে পাইনি। খেয়াল করেছিল। তো এই বৈষ্ণোদেবীর যাত্রার পথে আলাপ হয়ে গেল, দেখা হলো। প্রথম দেখা হলো, আলাপ আগেই হয়েছে আমাদের, এই প্রথম কিন্তু দেখা হলো। অ্যাকচুয়ালি আলাপ ছিল কিন্তু সত্যি সত্যি আলাপটা এখানেই হলো, এই বৈষ্ণোদেবী যাওয়ার পথে। জয় মাতা দি, জয় মাতা দি। পথ চলতে চলতে যখনই মনে হবে বিভিন্ন রকমের ড্রিঙ্কস থেকে শুরু করে ফ্রুটস থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার দাবার সবই পাওয়া যায়। একটু আগেই দেখা হলো শিবাজি, মানে এক্সপ্লোরার শিবাজির সাথে। ওর সাথে রয়েছে বন্ধু পৃথ্বীজিৎ, ওরা এখন ফিরে যাচ্ছে, আমরা এখন উঠছি। আমরা কিন্তু আজকে রাতে ওখানে থাকবো। এরপরে শিবাজিরাও যাবে কাশ্মীর, আমরাও পরশু দিন যাবো কাশ্মীর, হয়তো আবার দেখা হবে। এখন আমরা পৌঁছে গেছি চরণ পাদুকা। ভৈরনাথ দেবীকে ধাওয়া করেছেন। দেবী একটা পাথরের উপর পা রেখে ঘুরে দেখলেন ভৈরনাথ কত দূরে। যে পাথরের উপরে উনি পা রেখেছিলেন সেইখানে ওনার পায়ের ছাপ এখনও অমলিন অটুট। সেই পায়ের ছাপকে কেন্দ্র করেই এই চরণ পাদুকা মন্দির। ভৈরনাথ দেবীকে ধাওয়া করেছেন, দেবীও আগে আগে চলেছেন। এরপরে দেবী যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা হচ্ছে অর্ধকুমারী। তো আমরা এখন এগিয়ে চলবো অর্ধকুমারীর পথে। চরণ পাদুকার পর থেকে অর্ধকুমারী এই রাস্তাটা কিন্তু বেশ খারাই। এই কাটরা শহর থেকে আমরা এতটা উপরে উঠে এসেছি, দূরে দেখা যাচ্ছে কাটরা শহর। এই চরণ পাদুকার দিক থেকে এসে এদিকে আমরা এগিয়ে চলবো অর্ধকুমারীর দিকে। কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে এই ঘোড়া বা পালকি, সেটা যে একবারে নিচে থেকেই নিতে হবে তার কোনো মানে নেই, মানে দর্শন দেবী থেকেই নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা উপরে যে কোনো জায়গা থেকেই এটা নিতে পারেন। আমার পিছনে এটা হচ্ছে ঘোড়া বা পালকির যে প্রিপেড কাউন্টার, এটা চরণ পাদুকার কাউন্টার। আপনারা এখানে এসে যদি মনে হয় ঘোড়া লাগবে এখান থেকেও নিতে পারেন। মাঝে মাঝে এরকম সিঁড়ি করে দেওয়া আছে শর্টকাট, তবে শর্টকাটটা নামার সময় করলেই ভালো হবে, ওঠার সময় শর্টকাট করলে বেশ কষ্ট। এখানে এসে একটা সিঁড়ি শর্টকাট আছে, আর এটা হচ্ছে ফ্ল্যাট রাস্তা।
কিন্তু সোজা, সময় বেশি লাগবে। বেশ অনেকটা পথ এসে গেছি, এবার একটু আইসক্রিম ব্রেক। অবশ্য জানি না আইসক্রিম পাবো কি না, তো চলুন দেখি কাউন্টারে খোঁজ করি। ও কোন কুছ ঠান্ডা ঠান্ডাওয়ালা জুস, আইসক্রিম কিছু নেই, শুধুমাত্র জুস পাওয়া যাবে। তো তাই সেই দূরে এই হচ্ছে কাটরা শহর। এখান থেকে বৈষ্ণোদেবী যাত্রা শুরু হচ্ছে। এই আমরা এখান দিয়ে পাকডন্ডি বেয়ে বেয়ে উপরে উঠে এসেছি। 4:30টাতে আমরা যাত্রা শুরু করেছিলাম, এখন 7:15 বাজছে। তো আমরা এখনো অর্ধকুমারী পর্যন্ত পৌঁছতে পারিনি। এখান থেকে অর্ধকুমারী আরও 3 কিলোমিটার রাস্তা। একটুখানি ফ্রুট জুস খাচ্ছি, আর নিচে আলো জ্বলে উঠছে কাটরা শহর। সেই সাথে এই যে বৈষ্ণোদেবী যে রুট, সেই রুটটাও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে। যত রাত বাড়তে আরম্ভ করলে যাত্রীও তত বাড়ছে। এখান থেকে রাস্তা আবার দুভাগ হয়েছে, একটা শর্টকাট সিঁড়ি চলে গেছে, আর একটা যেরকম ফ্ল্যাট রাস্তা সেরকম। সিঁড়ি যেটা 271টা সিঁড়ি এখান থেকে ভাঙতে হবে। তো যদি মনে করেন যে হ্যাঁ সেটা ভাঙতে পারবেন, তাহলে এই রাস্তাটা নেবেন, কারণ মাঝ রাস্তায় কোনো কিন্তু সিঁড়িতে উঠলে উপরে পুরোটা উঠতে হবে। মাঝখান থেকে কিন্তু ফ্ল্যাট রাস্তায় এসে পড়ার কোনো কিন্তু জায়গা নেই। ওই যে উপরে আলো জ্বলছে, ওই দিকে আমরা যাব। আবার এদিকে একটু শর্টকাট, 115টা সিঁড়ি, 115টা যদি সিঁড়ি ভাগি তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলুন একটু কষ্ট করি। এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে এসেছি, নিচে পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে, আলো ঝলমল করছে। এখন প্রায় 8:30 বেজে গেছে, ঝলমল করছে কাটরা শহর। এই হচ্ছে অর্ধকুমারীর প্রিপেড কাউন্টার পালকি এবং ঘোরার জন্য। পুরো রাস্তা জুড়েই এরকম টয়লেট ব্লক রয়েছে। পুরো রাস্তা জুড়ে পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন রকমের খাবার দোকান, ফলের দোকান, জুসের দোকান, লস্যির দোকান, এমনকি রেস্টুরেন্ট। এই অর্ধকুমারীতে আমরা প্রায় পৌঁছে গেছি। সেখানেও রয়েছে এরকম একটা রেস্টুরেন্ট, ইন্দ্রপ্রস্থ ভোজনালয়। অবশেষে আমরা পৌঁছে গেছি অর্ধকুমারীর কাছে, মানে এই জায়গাটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। এদিক থেকে এক পাশে চলে গেছে অর্ধকুমারীর রাস্তা, আর একদিকে চলে গেছে নতুন যে রাস্তা হয়েছে, যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ভবন, মানে হচ্ছে বৈষ্ণোদেবী টেম্পল। সেখানে আমরা পৌঁছে যেতে পারবো। এদিকে রাস্তা 6.5 কিলোমিটার, এদিকে রাস্তা 5.5 কিলোমিটার। এই যে পুরো রাস্তা, এই পুরো রাস্তায় চলে ঘোড়া এবং তার সাথে চলে পালকি। আর এই যে নতুন রাস্তা, এ পাশের এই যে রাস্তা, এই রাস্তা 5.5 কিলোমিটার। এই রাস্তায় কিন্তু ব্যাটারি চালিত গাড়ি আছে। তো চলুন আমরা ব্যাটারি চালিত গাড়ি করে বাকি পথটুকু যাবো। কিন্তু খুবই দুঃখের বিষয়, ব্যাটারি কাউন্টার এখন বন্ধ। তো ব্যাটারি কারের যে ট্রিপের টাইমিংগুলো, সকাল 8টা, 10:30, 1:30, 3:30, বিকেল 5:30, 7:30 এবং রাত 10টা। টিকিট কাটার পর সেই টিকিট কিন্তু মাত্র 10 মিনিটের জন্য ভ্যালিড। এই ব্যাটারি গাড়ির যে কাউন্টার সেটা এখন বন্ধ, শুধুমাত্র অনলাইনেই বুকিং করা যাচ্ছে। সেটাও আজকে নয়, আজকে বুকিং করলে কালকেরটা পাওয়া যাচ্ছে, আজকেরটা আজকে সেটা আর পাওয়া যাচ্ছে না। কাজে আমাদের উপায় নেই, আমাদের হেঁটে যেতে হবে। তো এই ব্যাটারি কারের কাউন্টার মেনলি অনলাইনে বিক্রি হয়। যে টিকিটগুলো পড়ে থাকে সেই টিকিটগুলো অফলাইনে বিক্রি হয়। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর কাউন্টার খুলে। 8টার সময় খুলেছিল, তখন তো আমরা এখানে পৌঁছাইনি। আবার রাত 10টার সময় কাউন্টার খুলবে। তো এখন 9:45 বাজে, অতক্ষণ আমরা অপেক্ষা করব না, আমরা এগিয়ে চলি, পায়ে হেঁটেই এগিয়ে চলি 5.5 কিলোমিটার। এই রাস্তা দিয়ে গেলে লঙ্গার পড়বে, আর এই দিকের রাস্তা হচ্ছে ভবনের রাস্তা। ভীমাকোটির এই যে নতুন রাস্তা, এই রাস্তাটা কিন্তু একদম ফ্ল্যাট, একদমই চড়াই নেই। 5.5 কিলোমিটার লম্বা রাস্তা বটে, কিন্তু পৌঁছতে কোনো অসুবিধা হবে না, হাঁটতে কোনো রকম অসুবিধা হবে না। তো আজ রাতে আমরা বৈষ্ণোদেবী মন্দিরের পাশে মনোকামনা যে বিল্ডিং আছে বৈষ্ণোদেবী ট্রাস্টের, সেখানে আজকে রাতে আমরা থাকবো। রুম চেয়েছিলাম, রুম তো পাইনি, ডরমিটরি পেয়েছি। আমরা দুজনেই থাকবো। রাত 10টা বেজে গেল, এখনো বেশ কিছুটা পথ বাকি।
আমার ডান দিকে হচ্ছে হিমাকোটি ধোসা পয়েন্ট, তো এখানে পৌঁছে গেছি। ভাবছি একটু ধোসা খেয়েই যাই। এই হিমাকোটি ধোসা পয়েন্ট। বাড়িতে থাকলে এই সময় তো খিদে পেয়ে যায়, ডিনারের টাইম। তো চলুন এখানেই ডিনারটা আমরা সেরে নিই। এখানে সমস্ত কিছুই এই মন্দির যে বোর্ড, শ্রাইন বোর্ডের, তো এখানেই আমরা ধোসা খাবো। তারপরে রাত্রিরে তো আমরা মন্দিরের চত্বরেই থাকছি। তো চলুন এখন এই ধোসা পয়েন্ট থেকে আমরা একটু ধোসা খেয়ে নিই। আমরা ধোসা পয়েন্টে গেছিলাম, ধোসা অর্ডারও করতে গেলাম, কিন্তু বললো না এরকমভাবে বিক্রি হয় না, এখানে পার্চি কাটতে হবে। এখানে সব কিছুতেই কিন্তু পার্চি, তো সেই পার্চি আমরা কাটছি, মানে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে কুপন নিতে হয়, কুপনটাকে এরা পার্চি বলে। সেই কুপন দেখালে ওখানে ধোসা পাওয়া যাবে। এখন আমরা এই মশলা ধোসা খাবো 50 টাকা করে, দুটো অর্ডার দেবো। আর সাম্বার বড়া খাবো 35 টাকা। এই হচ্ছে পার্চি। মশলা ধোসা দিয়ে দিয়েছে। এখানে খেতে এসে বেশ মজাই হচ্ছে। প্রথমে তো সোজা এলাম, অর্ডার করলাম ধোসা দিন, বললো হবে না, আগে পার্চি কেটে আসুন। তো পার্চি কেটে কাটলাম, দুটো ধোসা দুজনের একটা করে, আর একটা সাম্বার বড়া, 1 প্লেট সাম্বার বড়া। তো এখানে সে ধোসা, সেটা তো সেলফ সার্ভিস পেয়ে গেলাম। বড়া কই, বড়া বললো না যেখানে পার্চি কেটেছেন আবার সেখানে যান, বড়া সেখানে গিয়ে খাবেন, আর এখানে ধোসা খান। খাই ধোসা, ধোসা তো নয়, ধোকা খাচ্ছি। তবে সার্ভিসটা যাই হোক, এই খিদের মুখে খেতে কিন্তু ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে একটু জল খেলাম। এখানে ইন্ডিয়ান অয়েল বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরকম ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছে। আমরা সেখান থেকে ঠান্ডা জল খেলাম, একটু বোতলে ভরেও নিলাম, তারপরে আবার হাঁটা শুরু করেছি। এখন আমরা রয়েছি হিমাকোটি। হিমাকোটি থেকে আর কিছুটা, এইখানে আবার পুলিশ চেকপোস্ট। বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের পক্ষ থেকে একটা ডিসপেন্সারি, সে তার ব্যবস্থাও আছে। তো চেকিং হলো, লাস্ট যে চেকপোস্ট সেখানে আবার চেকিং হলো, বডি চেকিং হলো। কোনো কিছুতেই কিছু বলেনি, শুধু পকেটে যে ছোট্ট পার্কটা ছিল, যেটা আমরা ধোসা খেতে গিয়ে ব্যালেন্সের বদলে ওই পার্ক যেটা দিয়েছিল ছোট্ট, সেইটা একবার চেক করে দেখলো, তারপর আবার পকেটে ঢুকিয়ে দিল, কিছু বললো না। এইখানে দিনের বেলায় তো বেশ গরম করছিল, এখন কিন্তু বেশ শীত করছে। এই হচ্ছে সুভেনির শপ। এখান থেকে ভবন মানে হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর যে মন্দির, আরও 3 কিলোমিটার। এই ব্যাটারি কার চলে গেল, পথ যেন আর শেষই হতে চাইছে না। এই হচ্ছে ভোজনালয় সাকেত, মানে আমরা প্রায় চলে এসেছি। শেষের দিকে এসে সত্যি পাহাড় চলছে না। জয় মাতা দি। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেছিল দুঃশাসন, যত শাড়ি খোলে আরও নতুন প্যাঁচ, আরও নতুন প্যাঁচ, শাড়ির আর শেষ নেই। এই রাস্তাতেও একটা করে মোড় ঘুরছি, আমরা ভাবলাম বোধহয় এসে গেছি। ও বাবা, আবার একটা লম্বা টার্ন, দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আবার হাঁটা শুরু নতুন উদ্যমে। জয় মাতা দি। আজ এই রাস্তা টাইলস বাঁধানো, উপরে শেড। সেদিন কিন্তু এরকম ছিল না, যেদিন তান্ত্রিক ভৈরনাথ ধাওয়া করেছিলেন মা বৈষ্ণোদেবীকে। মা বৈষ্ণোদেবী তান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য একের পর এক পাহাড় পেরিয়ে পেরিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন ত্রিকুট পাহাড়ের গুপ্ত গুহায়। তার আগে বিভিন্ন জায়গায় কোথাও তিনি রেস্ট নিয়েছেন, কোথাও তান্ত্রিকের সাথে যুদ্ধ করার জন্য নিজেকে সুসজ্জিত করেছেন। সেই সমস্ত জায়গাগুলোই এক একটা পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে। চরণ পাদুকা, অর্ধকুমারী, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এরকমই জায়গা। এই আমার পেছনে ব্যাটারি কার, ব্যাটারি কারে এই পর্যন্ত আসা যায়। আমরা এসেই গেছি। এটা হচ্ছে লাস্ট চেকপোস্ট, আগেরটা নয়, এইটা হচ্ছে লাস্ট চেকপোস্ট মন্দিরের কাছে। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা লাইন কিন্তু। এইখানে থাকার জন্য এই হচ্ছে পার্বতী ভবন। আমাদের ঘর আছে মনোকামনা ভবনে। এই হচ্ছে লকার রুম, আপনার সমস্ত জিনিসপত্র এই লকার রুমে জমা রাখবেন। এটা একটা শপ, এখানে প্রসাদ বিক্রি হয়। প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, এবং তার সাথে বিভিন্ন আইটেম, সুভেনির আইটেম, সেগুলোও এখানে বিক্রি হয়। মেনলি যেটা বিক্রি হয় সেটা হচ্ছে প্রসাদ, এবং আপনারা তো জানেন বৈষ্ণোদেবীর প্রসাদ হচ্ছে মুড়ি। এই রাস্তা দিয়ে আরও কিছুটা এগিয়ে গেলে মনোকামনা ভবন, যেখানে আমরা রাতে আজকে থাকবো। আর আরও সামনে দিকে
হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। আমরা এবার পৌঁছে গেছি মনোকামনা ভবন। মনোকামনা ভবনে আমাদের ডরমেটারি বুক করা আছে 120 টাকা করে পার হেড। তার মধ্যে লকারটা ফ্রি। লকার যদি আলাদা করে দেন লকার ভাড়া 50 টাকা করে দিতে হয়, কিন্তু আমরা যেহেতু এখানে ডরমেটারি নিয়েছি আমাদের লকার আছে, তো লকার ভাড়াটা আমাদের লাগবে না। তাহলে এফেক্টিভলি আমাদের 70 টাকা করে বেড ভাড়া পড়লো, এটা বলা যায়। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, তবে আমরা তো খেয়ে নিয়েছি, খাওয়ার ইচ্ছে আর নেই, গিয়ে আজকে একটু শুয়ে পড়া। এই হচ্ছে মনোকামনা ভবন, আর এই দিকে হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। এটা এখানে ডাইনিং। 202। তো আমরা এই ঢুকলাম আমাদের ডরমেটারিতে। দোতলা বেড, উপরতলা নিচের তলা করে। জোরে কথা বলতে পারছি না কারণ সবাই ঘুমোচ্ছে, শুধু বোধহয় এই দুটো বেড ফাঁকা আছে, প্রথম দুটো, জানি না কোনটা আমাদের। সবাই ঘুমোচ্ছে। জয় মাতা দি, সুপ্রভাত বৈষ্ণোদেবী থেকে। আমরা কালকে বৈষ্ণোদেবীর এখানে শ্রাইন বোর্ডের যে মনোকামনা বিল্ডিং, সেখানে এক ডরমেটারিতে ছিলাম, সেটা তো আপনাদের বলেছি। আজকে সকালবেলায় এখন আমরা যাচ্ছি দেবীকে দর্শন করতে। সেখান থেকে আমরা যাব উপরে ভৈরঘাটি। ভৈরঘাটি না দেখলে দেবী দর্শনের পুরোপুরি পূর্ণ লাভ হয় না। সেখান থেকে আমরা আবার ফিরে যাব অর্ধকুমারী পর্যন্ত। চেষ্টা করব আমরা ব্যাটারি চালিত গাড়িতে যেতে। জানি না সেটা পাবো কি না, কারণ এটা মূলত সিনিয়র সিটিজেনদের জন্যই এবং বাচ্চাদের জন্য। অর্ধকুমারী থেকে বাকি রাস্তা আমরা ঘোড়ায় ফিরব। কিন্তু সবার আগে এখন যেটা করতে হবে, আমাদের যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র লকারে জমা রাখতে হবে। তো চলুন আগে আমাদের জিনিসপত্রগুলো লকারে জমা করে দিই, সেখান থেকে আমরা দেবীকে দর্শন করে আসি। জিনিসপত্র রাখার জন্য এরকম লকার রয়েছে, কিন্তু এই মুহূর্তে লকার কিন্তু খালি নেই, একটাও খালি নেই। এই শ্রাইন বোর্ডের বিশাল বিল্ডিং, এটা হচ্ছে মনোকামনা বিল্ডিং, আর এই পাশে হচ্ছে ওই বিল্ডিংয়েরই খাবার জায়গা, ভোজনালয়। তো এখন সকালবেলায় আমরা চলেছি বৈষ্ণোদেবীর পথে, দেবীকে আমরা দর্শন করব, সেখান থেকে যাব ভৈরবঘাটি। এই হচ্ছে মনোকামনা বিল্ডিং, আর এই পাহাড়ের এপাশে এই হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। এই আমার পেছনে এটা হচ্ছে রোপওয়ে কাউন্টার। বৈষ্ণোদেবী দর্শন করার পর এই রোপওয়ে চেপে আমরা যাব ভৈরবঘাটি, ভৈরবনাথের দর্শন করব। আরও একটা কথা বলে দিই, রোপওয়েতে একজনকে একটাই টিকিট দেওয়া হয়, কাজে যতজন মেম্বার প্রতিজনকে লাইনে দাঁড়াতে হবে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন। ত্রিকুট পাহাড়ের যে গুপ্ত গুহার খোঁজে দেবীকে পথ দেখিয়ে নিয়ে চলেছিলেন হনুমান, এই হচ্ছে সেই গুপ্ত গুহা, যেটা এখন হয়েছে বৈষ্ণোদেবী মন্দির। এখান থেকেই যুদ্ধ হয়েছিল দেবী এবং ভৈরবনাথের। এখানে দেবী খড়গ দিয়ে ভৈরবনাথের মুন্ডু ছেদন করেছিলেন, বডিটা ওখানে পড়েছিল, কিন্তু মাথাটা উড়ে গিয়ে ওই উপরের পাহাড়ে পড়েছিল, যেখানে এখন হয়েছে ভৈরবঘাটি। দেবী দর্শনের পরে এই ভৈরবঘাটি অবশ্যই দর্শন করতে হয়, নইলে দেবী দর্শনের পুরো যে পুণ্য ফল সেটা কিন্তু পাওয়া যায় না। তো চলুন আগে আমরা প্রথমে দেবীকে দর্শন করব, তারপর রোপওয়ে করে যাব ভৈরবঘাটি। এই যে আমার পিছনে 3 নম্বর গেট, এই পর্যন্ত কিন্তু ক্যামেরা বা জিনিসপত্র, সাথে যে জিনিসপত্র সেটা অ্যালাউ করা হয়, এরপরে কিন্তু কোনো জিনিসপত্র অ্যালাউ করা হয় না। এখানে পাশেই সিঁড়ি করা আছে, নিচে লকার আছে, সেই লকারে জিনিসপত্র রেখে এখান থেকে কিন্তু খালি পায়ে যেতে হবে বৈষ্ণোদেবী। সাথে কোনো জিনিসপত্র, কোনো ব্যাগ, বেল্ট, কোনো চামড়ার জিনিস, ক্যামেরা, মোবাইল, পার্স কিচ্ছু সাথে রাখা যাবে না। মুহূর্তের মধ্যে ওয়েদার কীরকম খারাপ হয়ে যাচ্ছে দেখুন। তো এই হচ্ছে লকারে যাওয়ার রাস্তা। এইখানে আমাদের সমস্ত জিনিসপত্র আমরা জমা রাখবো, জমা রেখে খালি পায়ে যাব বৈষ্ণোদেবী দর্শনে। এক পেন হ্যাঁ, খুব ঠান্ডা পড়ে গেছে, জ্যাকেট পরে নিচ্ছি। আর এই যে 357 নম্বর লকার, এই লকারে আমাদের সমস্ত জিনিসপত্র, জুতো থেকে শুরু করে ব্যাগ, ক্যামেরা, মোবাইল সব কিছু আমরা এখানে রাখবো। আমাদের এরকম একটা করে তালা চাবি দেওয়া হয়েছে, যে লকারটা খালি আছে সেখানে রেখে তালা চাবি দিয়ে সেই চাবি নিয়ে সাথে যেতে হবে। মায়ের দর্শন করে আমরা এখন লকার থেকে জিনিসপত্র নিয়ে ফিরে চলেছি। ওয়েদার খুব খারাপ, ভৈরবঘাটি যাওয়ার রোপওয়ে বন্ধ আছে, তো আমরা একটু ব্রেকফাস্ট করব, করে দেখবো যদি রোপওয়ে খুলে যায় তাহলে আমরা আপনাদের নিয়ে যাব ভৈরবঘাটি। এই হচ্ছে রেট, এই যে দূরে সাদা, এটা হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির। সেখান থেকে ঘুরে এসে এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে প্রথমে কচি কাটতে হবে, এই মশলা ধোসা, তার সাথে
ছোলা বাটোরা অর্ডার করে দিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য, এবং এর যে অ্যাপিয়ারেন্স কলকাতায় যেরকম আমরা পেয়ে থাকি ঠিক সেরকম, একদম যেরকম টেস্ট আমরা এক্সপেক্ট করে থাকি ঠিক সেই টেস্ট। আমার পেছনে এটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। এই যে রাস্তাটা এটা চলে যাচ্ছে বৈষ্ণব দেবী মন্দিরের দিকে, আর এখান থেকে ফিরে এসে এপাশের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা উপরে চলে যাবে ভৈরবঘাটি, মানে হচ্ছে ভৈরবনাথের মন্দির। এই ভৈরবনাথ যাওয়ার মন্দির যাওয়ার জন্য এরকম রাস্তা আছে, এছাড়াও কিন্তু কেবল কার মানে রোপওয়ে আছে। যদিও রোপওয়ে কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি হয়ে গেছিলো বলে, মানে ওয়েদার খারাপ থাকলে রোপওয়ে কিন্তু বন্ধ থাকে, রোপওয়ে কিছুটা আনসার্টেন। এছাড়াও এখান থেকে ঘোড়া পাওয়া যায়, পালকি পাওয়া যায়, নিয়ে যায় ভৈরবনাথের মন্দির, এবং ঘোড়া ওইখান থেকেই মানে ভৈরবনাথের মন্দির থেকেই কাটরাতে নেমে যাওয়ার, মানে ওই যে দর্শন দেবী নেমে যাওয়ার রাস্তা পর্যন্ত আছে। এটা যে রাস্তা দিয়ে উঠে এসেছে সেই রাস্তা নয়, সেটা অন্য রাস্তা। ভৈরবঘাটি যাওয়ার রাস্তা কতটা চড়াই দেখুন। এই রাস্তা এসে এদিকে চলে যাচ্ছে ভৈরবঘাটি মন্দির 2 কিলোমিটার। পুরো রাস্তাতেই এরকম শেড করে দেওয়া আছে। এই রাস্তায় কিন্তু ঘোড়ার পটি সেটা বৃষ্টিতে ভিজেছে, খুবই নোংরা হয়ে রয়েছে। এই বৈষ্ণব দেবী থেকে ভৈরব এবং বিভিন্ন জায়গায় পালকি এবং ঘোড়ার রেট, এইটা হিমাকোটির দিক থেকে আসছে আর এটা বৈষ্ণব দেবীর দিক থেকে আসছে। এই দুই মিলে এই দিকে চলে যাচ্ছে ভৈরব টেম্পল। মাঝে মাঝেই প্রচণ্ড দমকা হাওয়া দিচ্ছে। আমরা ভাবছিলাম রোদ উঠে গেছে, তাহলে রোপওয়েটা কেন চলছে না, কেন শুধু শুধু বন্ধ করে গেছে, কিন্তু মাঝে এত দমকা হাওয়া দিচ্ছে, একটু উপরে উঠলেই সেটা বোঝা যাচ্ছে। কেবল কাঠটা যেটা সেটা প্রচণ্ড দুলবে, সেই কারণে দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে এই রোপওয়ে বন্ধ করে রাখা আছে। আমরা নিচে থেকে ভাবছিলাম ইচ্ছে করে বন্ধ করে রেখেছে, কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। একটু উপরে উঠে এসেই সেটা বুঝতে পারছি। রাস্তা এরকম ঢালু রাস্তা, কিছু কিছু জায়গায় কিন্তু বেশ খাড়াই, কিছু কিছু জায়গায় আবার ফ্ল্যাট, অতটা খাড়াই না। এদিকে আবার শর্টকাট আছে সিঁড়ি দিয়ে, চলুন একটু শর্টকাট করি। এই হচ্ছে কেবল কার। ওই নিচে একটা পোল রয়েছে, এটা হচ্ছে সেকেন্ডের যে পোল, আর এই পাশে এই উপরে দেখা যাচ্ছে এখানেই এটা লাস্ট পোল, মানে এখানেই শেষ। এখানেও রাস্তার ধারে ধারে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে। আমরা পৌঁছে গেছি এই উপরে। ভৈরব টেম্পল দেখে ফেরার পথে রোপওয়ে করে যদি ফিরতে চান আবার বৈষ্ণব দেবী, তাহলে এই হচ্ছে রোপওয়ের স্টেশনের রাস্তা। কিন্তু এখন যেহেতু রোপওয়ে বন্ধ, তাই গেটটা এখানে বন্ধ করা আছে। যারা সিঁড়ি দিয়ে উঠে এলেন এটা তো রাস্তা, আর যারা এমনি রাস্তায় উঠে আসবেন এখানে এসে মিট করছে দুটো। এই সামনে হচ্ছে ভোজনালয়। আমরা পৌঁছে গেছি ভৈরবঘাটি। তো সামনে একটা বিশাল ভিউ পয়েন্ট করা আছে, আমরা সেই ভিউ পয়েন্টটা থেকে সামনে ত্রিকুট পাহাড়ের ভিউটা এনজয় করব। এই ত্রিকুট পাহাড়, এই হচ্ছে সেই গুপ্ত গুহা যেখানে এখন বৈষ্ণোদেবী মন্দির হয়েছে। অসুর মা দুর্গাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে নিজেই মা দুর্গার হাতে নিহত হয়। তবে মা দুর্গার কৃপায় মা দুর্গার সাথে সাথে অসুর আজও পূজিত হয়। ঠিক একইভাবে তান্ত্রিক ভৈরবনাথ মাতা বৈষ্ণোদেবীকে মারতে চেয়েছিলেন, কিন্তু উল্টে বৈষ্ণোদেবী মায়ের খড়গের আঘাতে ভৈরবনাথ নিজেই নিহত হন। তার ছড়ির নিচে পড়ে থাকে, কিন্তু মাথাটা উড়ে এসে পড়ে এখানে। কিন্তু পরে মা বৈষ্ণোদেবীর কৃপায় বৈষ্ণোদেবীর সাথে সাথে সেই ভৈরবনাথও কিন্তু আজকে পূজিত হয়। ঠিক অসুর যেমন আজকে পূজিত হয় মা দুর্গার সাথে সাথে, ঠিক তেমনি এই ভৈরবনাথও পূজিত হয় মা বৈষ্ণোদেবীর সাথে সাথে। উপরে এখানে ভৈরবনাথের মাথাটা এসে পড়েছিল, এটাকে বলা হয় ভৈরবঘাটি। এই ভৈরবঘাটি দর্শন না করলে বৈষ্ণোদেবী যাত্রার পুরো পূর্ণফল লাভ হয় না। তো আমরা এখন এসে গেছি আপনাদের নিয়ে ভৈরবঘাটি। তবে উপরে ক্যামেরা করা যায় না, উপরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নাই, তাই উপরে ভৈরবঘাটির যে মন্দির সেই মন্দিরের ভেতরে কিছু আপনাদের দেখাবো না। এই হচ্ছে ভৈরব মন্দির যাবার রাস্তা, এখান দিয়ে উপরে সিঁড়ি করা আছে। এই উপরে এরপরে কিন্তু আর ছবি করা যায় না। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এই ভৈরব টেম্পল বা ভৈরবঘাটি দর্শন করার পরে আপনাদের কিন্তু নিচে আর বৈষ্ণোদেবীর দিকে যাওয়ার দরকার নেই। আপনারা এই পথেই সোজা আসবেন, এদিক দিয়ে সোজা নেমে যেতে পারেন দর্শন দেউড়ি, মানে যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন। এখান দিয়ে নিচে নামার শর্টকাট রাস্তা আছে, যদি চান ঘোড়াও পেয়ে যাবেন।
ভৈরবঘাটি দর্শন করার পরে এখান থেকে আমরা ঘোড়া নিয়েছি, ঘোড়া নিয়ে একেবারে সোজা নেমে যাব দর্শন দেউরি, মানে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই পর্যন্ত। তো এখান থেকে রেট যেটা পড়ছে সেটা হচ্ছে 1250 টাকা ঘোড়ার আর 50 টাকা ট্যাক্স, টোটাল 1300 টাকা। এই হচ্ছে প্রিপেড কাউন্টার, এখান থেকে ঘোড়ার জন্য পার্চি কাটতে হয়। তো এটা হচ্ছে আই কার্ড, এই আই কার্ডটা গলায় পরে নিতে হয়। গাড়ির যেমন ড্রাইভার, প্লেনের যেমন পাইলট, জাহাজের যেমন ক্যাপ্টেন, ঠিক তেমনি ঘোড়ার হচ্ছে সহিস, যিনি ঘোড়াকে পেছন থেকে পরিচালনা করেন। অবশ্য যারা ঘোড়া সওয়ার তারা কিন্তু নিজেদের ঘোড়াকে নিজেরাই পরিচালনা করেন, কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয়। আমার যিনি সহিস তিনি ঘোড়াটাকে পেছন থেকে কন্ট্রোল করছেন। এদিকে ভবন চলে যাচ্ছে, এদিকে কাটরা, এই হচ্ছে সঞ্জি চাট। এই আগে হালুয়া প্রসাদ পাওয়া যায়, ফ্রিতেই পাওয়া যায় তার কাউন্টার। আগের দিন যেখান থেকে আমরা, মানে গতকাল যেখান থেকে আমরা বৈষ্ণোদেবী যাত্রা শুরু করেছিলাম, আজকে ঘোড়া থেকে নেমে পড়েছি, আবার ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আবার অটো নেব, অটো নিয়ে আমরা ফিরে যাব হোটেলে, চান করব, খাবো, তারপরে সারা দিন সারা রাত রেস্ট। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কাশ্মীর।